পরে দেখতেছি মাথা একটা মারতেছি না আজকে। আচ্ছা, আমরা এখন আসি আমাদের মোটামুটি রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশর সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং মৌর্য, আমরা মোটামুটি এটা জানলাম, তাই না? এরপরে আমাদের কি আছে বলেন তো? মায়া সভ্যতা আছে। আচ্ছা, আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি অলরেডি পড়াই ফেলছি। ওকে, মিশর থেকে মাস্টারি প্রশ্ন থাকবে, মেসোপটেমিয়া থেকে মাস্টারি প্রশ্ন থাকবে, আমি যেগুলো পড়ালাম সেগুলো সব থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রশ্নে যে এই যে ঢালাভাবে কোশ্চেন করি তা কিন্তু না, এই যে আমি যে সিস্টেমটা করি আমি সব কিছু থেকে প্রশ্ন দিই, আমি সব তার থেকে প্রশ্ন দিই, আমি কোনো প্রশ্ন কিন্তু বাদ রাখি, এটা আমার সিস্টেম। সব পড়তে হবে, জানতে হবে, আপনি জানার জন্য পড়েন আমার সাবজেক্ট পারবেন, জানার জন্য যদি না পড়েন বুঝতে পারেন আমার সাবজেক্ট পারবেন না। যে আমার ডিপার্টমেন্টের কাহিনী বলছিলাম না যে খেলার জন্য একটা মেয়ে পাতলা ফসলের মতো বিড়ালের মতো দেখতে কি হয়ে দিয়েছেন। আচ্ছা, এখন ভাইজান প্লিজ আরো সামনে আসেন না, দূরে দূরে থাকেন কেন? না হিসাবে না, মানে আমরা গত ব্যাচে আমার অনেকগুলো ছেলে বন্ধু ছিল, এই ব্যাচে খালি মেয়েরা আমার যারা তো মেরে ফেলে, ছেলে বন্ধু থাকলে আমি সাপোর্ট পাই, কিন্তু আমাদের আমাকে সাপোর্টই দেয় না। ওর নাম ভুলে গেছে না, এখন আমরা আসি হচ্ছে নেক্সট আমাদের হচ্ছে যে ল্যাটিন আমেরিকা সভ্যতা এবং তার শিল্পকলা, যেটা আমরা মায়া বলতেছি। মায়া বললেই হচ্ছে অস্ট্রিকটা অতটা ইম্পর্টেন্ট না, মায়া অস্ট্রিক কাছাকাছি। এই মায়া সভ্যতা হচ্ছে কোথায়? ঠিক আছে, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের কিছু অঞ্চলে মায়া সভ্যতাটা মোটামুটিভাবে হচ্ছে সমাদৃত। ঠিক আছে, এখন এই মায়া সভ্যতার যে শিল্পকর্ম, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মায়া সভ্যতা এতটা উন্নতি ছিল, আমরা ইতিপূর্বে যতগুলো সভ্যতা সম্পর্কে জানছি না, তাদের আগে এরা বিল্ডিং বানিয়ে বসছিল, কিন্তু পৃথিবীতে কেউ জানতো না। মানে আমরা আমাদের দেশের যেমন ইতিহাস আগে জানার চেষ্টা করি না, যে আমাদের এই সমাজটা পূর্ব যুগে কেমন ছিল, এই সমাজটা পূর্ব যুগে আমাদের সিন্ধু সভ্যতা ছিল, মৌর্য ছিল, পাল বংশ ছিল, রাজবংশ ছিল, সেন বংশ ছিল না, বিভিন্ন কিন্তু ছিল স্টেপ বাই স্টেপ। তারপরে ধরেন যে মিশর, মেসোপটেমিয়া এগুলো ছিল, এগুলোরও অনেক আগে মানে অলৌকিকভাবে এই মায়া সভ্যতাটা তৈরি হয়। যখন আমরা হচ্ছে চিন্তা করতেছি যে আমরা একটা বেড়া বাড়ি কীভাবে তৈরি করা যায়, আমরা চিন্তা করছি, সেই সময় তারা বিল্ডিং বানিয়ে বসে আছে, বুঝছেন? এটি হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এবং এখন পর্যন্ত সব সভ্যতার ধন সম্পদ কিন্তু আহরণ করা হয়েছে, এখন পর্যন্ত মায়া সভ্যতার কোনো ধন সম্পদ আহরণ করা হয়নি, পারেনি তারা, এখনও সেটা এতটা গভীর। এবং তাদের যে আপনার জ্যামিতিক নকশা, জ্যামিতিক যে ছক এবং তাদের যে বিল্ডিং স্টাইল, তাতে করে সে জায়গাতে এখন পর্যন্ত আপনার আবিষ্কৃত হয়নি, বা সেখান থেকে ধন সম্পদ আহরণ করা সম্ভব হয়নি। এটা এতটা মানে অলৌকিক ছিল। এই মায়া সভ্যতাটা মূল জিনিস যেমন ছিল, এদেরও কিন্তু অনেক মূল্যবান স্থাপত্য, মূল্যবান ভাস্কর্য, মূল্যবান চিত্রকলা সবই আছে। ঠিক আছে, সবই আছে, কিন্তু এই মায়া সভ্যতার সম্পর্কে হচ্ছে আমরা ডিটেলভাবে ধারণা পাইছি অনেক যুগ পরে। যেমন যে সাধারণত পৃথিবীর সবচেয়ে প্রাগৈতিহাসিক যুগ কি 4000-5000 বছর আগে, তারও আগে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ শুরু হয়, তাই না? তারপরে স্টেপ বাই স্টেপ হচ্ছে যে মিশর আসে, মেসোপটেমিয়া আসছে, আমাদের দিকে সিন্ধু আসছে, গোটা পৃথিবীর ব্যাপী যে ঘটনাগুলো ঘটছে। এবং এই সময় যত আবিষ্কার বা যত হচ্ছে হিংসা, বিগ্রহ, যুদ্ধ, লুটপাট যেগুলো হয়েছে, তার মধ্যে এরা সম্পৃক্তই ছিল। অবাক করে একটা এই জাতির সম্পর্কে, মানে আমরা যে অন্যান্য যে সভ্যতাগুলো, এই যে 1700 সাল, 1800, 1900 সালের দিকে, এই 100-200 বছর আগে ওগুলো হচ্ছে আবিষ্কার হয়েছে, অথচ মানে এগুলো তো 3000-4000 বছর পুরাতন, কিন্তু আবিষ্কার হচ্ছে 100-200 বছর আগে, মানে আবিষ্কার হচ্ছে যেটা সম্পর্কে যে আমরা বাস্তব গুহা,
আলতামিরা গুহা সম্পর্কে জানছি, যেখানে মানুষ তার প্রথম জয়যাত্রা শুরু করে, জীবনযাত্রা পরিচালনা শুরু করে, জীবিকা নির্বাহ শুরু করে। আমরা জানছি মাত্র 200 বছর আগে, সেটা হয়েছিল আজ থেকে 3,500-4,000 বছর আগে, অথচ আমাদের জানাই ছিল না। তাহলে এগুলোই আমাদের এই অবস্থা। তাহলে মায়া সভ্যতা সেখানে টোটাল জগতের সাথে আলাদা। যেমন আমেরিকা কে আবিষ্কার করছিল? কলম্বাস। তার 1700 কত সনের দিকে, তাই না? তখন পর্যন্ত এইসব সভ্যতা সম্পর্কে কারণ ধারণাই নাই যে মায়া সভ্যতা নামে একটা সভ্যতা ছিল, যেটা বর্তমান প্রেক্ষাপট হচ্ছে মেক্সিকো। এবং এখানে এরা হচ্ছে মূলত এদের যে অ্যামাজন যে বনটা সম্পর্কে ধারণা আছে। অ্যামাজনকে তো বলা হয় পৃথিবীর ফুসফুস না? এই অ্যামাজন বন সম্পর্কে শুধু আমরা পড়ছি, কিন্তু এর কিছু অলৌকিক ঘটনা আছে যেগুলো আমরা জানি না। যেমন ধরেন এই যে মরুভূমি, সাহারা মরুভূমি কোথায়? আফ্রিকাতে। এই সাহারা মরুভূমির বালি যখন তুষার ঝড়গুলো হয়, তুষার ঝড় বলতেছি, যে মরুভূমির যে ঝড়গুলো হয়, বালি ঝড়, এই ঝড় থেকে বালিটা উড়ে গিয়ে ওই আমাজনে যাইতো। এটা তো জানেন না? সাবাস, বুঝছিলাম। বন্ধুর মনে একটু কষ্ট হচ্ছে, বুঝতে না? সমস্যা নেই, আপনি আমার উপর বিশ্বাস রাখেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বোঝাচ্ছি। রিভিউ দিব তার একবার। তখন কিন্তু এই পানিগুলা সরাসরি হচ্ছে চাষি। এই পানিগুলো যখন এই অঞ্চলে আসতো, তখন এই অঞ্চলের এই যে প্রকৃতি বা গাছপালা বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, টোটাল এই পানিগুলোর উপরে নির্ভরশীল থাকে। তার মানে মরুভূমির দরকার আছে, ওই অঞ্চলের ফুসফুসও আমাদের দরকার আছে। প্রতিটার সাথে একটার সাথে একটা লিঙ্ক আপ। আগে পৃথিবী ছিল হচ্ছে মাত্র 5 থেকে 6টা জায়গাতে জনবসতি এবং তাদের হচ্ছে সভ্যতাগুলো। তাছাড়া তো পৃথিবীর কোনো মানুষ ছিল না, ছিল দেখা যাচ্ছে যে বনে থাকতো, সিংহ বাঘটা ধরে খেয়ে ফেলতেছে। তখন তো মানুষ মারা জন্ম নেওয়া এগুলো কোনো বিষয় ছিল না। আগে তো সব অন্ধকার যুগ ছিল না। ওইসব সময় সব প্রকৃতির সব বিদ্যুৎটা সব বৃত্তিকালা হয়ে গেছে। আস্তে আস্তে মানুষ সভ্য হতে হতে এই পর্যায়ে আসতে, এখন এসে আবার প্রাকৃতিক যুগ শুরু হয়ে গেছে। এখন অসভ্যতা শুরু হয়ে গেছে আবার। এইভাবে করার ফলে এই মায়া সভ্যতার যে বিল্ডিং স্ট্রাকচার বা ধর্ম, মানে যে ধর্ম উপাসনাগুলা, তারপরে এদের যে হচ্ছে কী বলে ওদেরকে পুরোহিত বা রাজ কর্মচারী যারা, এদের ভ্যালুটাই মূলত প্রধান ছিল সেখানে। যারা উচ্চপদস্থ কর্মচারী, তাদের ভ্যালুটাই প্রধান, তাদের জীবনের মানকে কেন্দ্র করে গোটা সভ্যতা পরিচালিত হতো। এবং এদের বিভিন্ন রাজাদের ছবি নিয়ে হচ্ছে ভাস্কর্য তৈরি বা শিল্পকর্ম তৈরি, বা ওখান থেকে যে জীবনটা শুরু করতে হবে, এভাবে কিন্তু ওটাকে কেন্দ্র করে আস্তে 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 এটা চলে আসছে। এই জন্য মায়া সভ্যতাটা আমাদের এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটাই আমি খালি বারবার বলবো যে ওদের সভ্যতা যখন উন্মেষ হয়, তখন আমাদের সভ্যতা শুরু হয়। কিন্তু আমরা তাদের সম্বন্ধে এখন পর্যন্ত ইতিহাসে সঠিক তথ্য ঠিক দিতে পারি না। ধন সম্পদ সম্পর্কে বা তাদের যাবতীয় জীবন যে ধারা, সে সম্বন্ধে আমরা ডিটেলস পাই। আপনারা মোটামুটি জাস্ট 4-5 পেজ রিডিং করবেন, ঠিক আছে, যাতে পরীক্ষাতে আসলে একবার দেখে গেলে লিখতে পারেন। ওকে, এবার আসলে হচ্ছে চীনা সভ্যতা এবং শিল্পকলা। এই চীনা সভ্যতা মানে হচ্ছে চৈনিক সভ্যতা। এই চৈনিক সভ্যতাটাই হচ্ছে, এদের তো অনেকগুলো সভ্যতা আছে চীনের, তার মধ্যে চৈনিক সভ্যতাটাই সবচেয়ে হচ্ছে উন্নত মানের এবং গোটা বিশ্বে প্রসিদ্ধ। এই চীন আবার এককেন্দ্রিক একটা জাতি। চীন, এরা এই চীন আছে বা আমাদের যে রাঙামাটি, খাগড়াছড়ি, পাহাড়পুর আর অন্যান্য অঞ্চলগুলো আছে না, এরা কিন্তু এখন পর্যন্ত তাদের জাতি ছাড়া অন্য কাউকে বিয়ে শাদী করে না, জানেন এটা? অন্য কাউকে বিয়ে শাদী করে না, ওরা এখনও তাদের জাতিকে সম্মান করে, তাদের জাতির যে একটা ধর্ম। যেমন আপনি মুসলিম, আপনি হিন্দুকে বিয়ে করবেন, ইসলামের কিছু বিধিবিধান আছে, সেখানে কিছু তো মানা লাগে। বা হিন্দু ধর্মের যারা আছে তারা কিন্তু মুসলিমকে বিয়ে করবে না, তাদের একটা বউ আছে। কিন্তু এখন করতেছে কারণ পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কি? মানবতা এবং মনুষ্যত্ব, যার উপরে কোনো ধর্ম নাই। এটা আমরা এখন শিক্ষিত হয়ে এই জিনিসগুলো পালন করি। কিন্তু একটা এই 20 বছর আগেও কিন্তু গোলামি ছিল, ভারতে ছিল না। এখনও কিন্তু ইন্ডিয়ার বহু রাজ্যে গোলামি আছে। এখন অনেক রাজ্যে কারেন্ট পৌঁছায় নাই, বিদ্যুৎ পৌঁছায় নাই ইন্ডিয়াতে, জানেন কি এটা? আমরা কিন্তু বিশ্বের তৃতীয় না চতুর্থ না পঞ্চম অর্থনীতির দেশ।
বিদ্যুৎ এখনো কিছু কিছু অঞ্চলে পৌঁছায় না। পৃথিবীর সবচেয়ে ধর্মান্ধর ব্যাপারগুলোই হচ্ছে ইন্ডিয়াতে। সেভেন সিস্টারের মধ্যে কি এমনি দ্বন্দ্ব স্যার? ইন্ডিয়ার সেভেন সিস্টার পরে সব প্রসঙ্গ পরে সেভেন সিস্টার করতেছে। চিকেন নেক নাম শুনছেন? চিকেন নেক চিনেন? পৃথিবীর এখন মূল জায়গাটাই হচ্ছে চিকেন নেক নিয়ে ঘটনা ঘটছে। এই যে অ্যাডমিশন টেস্ট, আমার যতগুলো জ্ঞান বা পড়াশোনা আমি বুঝছি সব হচ্ছে যে বাংলা গ্রামার বলেন, ইংরেজি গ্রামার বলেন, বা সাহিত্য বলেন বা অন্য যা সব হচ্ছে অ্যাডমিশন টেস্ট। সেই অ্যাডমিশন টেস্টের কয় সালে 5-6 সালে পড়ছি। আমার এখন সেগুলোকে আমি চলি। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টটা এমন একটা জিনিস যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না। যেমন আপনারা ন্যাশনাল রেগুলার কয়টা পড়েন? একটা কমন পাওয়ার জন্য 10টা প্রশ্ন পড়েন, আর আমরা 5টা 100% কমন। ট্যালেন্ট কি আপনারা? না আপনারা ট্যালেন্ট না, আপনারা এত পরিমাণে পড়েন পুরো কমন পান না। আর আমরা যাই এই যে আমরা সব ট্যালেন্টগুলোই কিন্তু ক্যাম্পাসে ভর্তি হয়েছি। অনেক হাজার হাজার জনকে লোককে তারপরে ক্যাম্পাসে ভর্তি হতে হবে। যেমন আমাদের ওই সময় চারুকলাতে মনে আছে পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি হচ্ছে 2300 না 2400 চান্স পেয়েছিলাম, 70 না 80 জন। কতগুলো বাদ দিচ্ছে। এখন তো সেই সংখ্যাটা হিউজ পরিমাণ, এখন হিউজ না, এখন একটার জন্য 40-45 জন করে টক্কর দিতে হয়। তার মানে A+ তো আছে, A+-এর উপরে যারা বেকার থাকে তারা, কিন্তু ওখানে ওই সব A+ হলো সবার আগে বাদ চলে যাবে। যারা রিয়েলি ট্যালেন্ট, যারা ন্যাচারাল ট্যালেন্ট, শুধুমাত্র তারা বিশ্ববিদ্যালয়ে চান। তো সেখানে কী হয়? সেখানে হচ্ছে যে আপনার এই যে দক্ষতাগুলো দেখা হয়, আপনার অ্যাডমিশন টেস্টে আপনি কতটা দক্ষ, কতটা স্বতঃস্ফূর্তভাবে এই অ্যান্সারগুলো করতে পারেন, ওটাই সেখানে দেখা হয়। ওই পড়াটা দিয়ে আমি লাইফ পার করে দিলাম। ওই অ্যাডমিশন টেস্টে আমি 2বার ইউনিভার্সিটিতে কোচিং করছি, একবার 3টাতে ওয়েটিংয়ে ছিলাম, কোনোটাতে চান্স হয়নি, পরের বার আবার 4টাতে পাইছি। এই একটাতে ওই মেরিটে পাইছি আর 3টাতে ওয়েটিংয়ে পাইছি। আমি রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, হেড আমার টার্গেট ছিল নট আদার সাবজেক্ট। এই চারগুলো করি বলে আপনার হাতের কাজ দিয়ে ইনকাম করে খেতে পারি। যদি ইতিহাসে করতাম খেতে পারতাম। হ্যাঁ, আমার এই সাহসটা ছিল, সাহসটা এখনও আছে। যদি চাকরি না করে আসি, যদি একটু কোথাও খায়, ডিভিশন কোথাও দেয়, শ্বশুরবাড়ি যায় না যে চুল খাটা কথা হয়, আউট। যাই হোক, এই ব্যাপারগুলো হচ্ছে যে জাস্ট একটু সচেতনতা এবং নিজেদের মধ্যে গ্রহণ করার যে বিষয়, এটি হচ্ছে চারুকলার পড়াশোনা। চারুকলার পড়াশোনা আপনি ভুলাবেন, খাবেন, কিচ্ছু হবে না, ভুলে যাবেন। আপনি এটা মনোযোগ দিয়ে পড়েন, রিডিং করে আপনি পরীক্ষার খাতায় লিখেন, সব পাস। ক্যাম্পাসের মূল শিক্ষাটা কি জানেন? মানুষের সঙ্গে পেশা। এই যে আমরা বিভিন্ন জেলার সঙ্গে মিশতেছি, এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলে মিশতেছি, ওর জায়গা সম্পর্কে আমি জানছি, আমার জায়গা সম্পর্কে ও জানছে। সম্মিলিতভাবে ওখানে একটা পরিবেশ ক্রিয়েট হয়, যে পরিবেশটাই হচ্ছে ক্যাম্পাসের শিক্ষা বলা হয়। ক্যাম্পাস মানেই যে পড়াশোনা করতে হবে এমন কথা না। যেমন আপনারা যে এগুলো পড়াশোনা করে করছেন, আপনারা একটু বেশি জানেন, আমরা একটু কম জানি। আমাদের যে পরিবেশ, এই কালচারটাই আমাদের শিক্ষা দেয়। পৃথিবীতে পড়া মানে কি জ্ঞান অর্জন করা, পড়া মানে কি চাকরি পাওয়া, তা তো না। ওই শিক্ষাটার জন্যই ক্যাম্পাস করা হয়, বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় করা হয়, আমাদের মূল্যায়ন করা হয়, কিছু না। তো এই যে এই চৈনিক সভ্যতার যে মূল ঘটনা ছিল, যেটার জন্য বলছিলাম যে এরা অন্য ধর্মের বা বিধর্মের তারা কাউকে বিয়ে করে না, তারা তাদের নিজেদের ধর্মের মধ্যেই থাকে এবং তারা প্রতিটা ফ্যামিলি এক একটা ইন্ডাস্ট্রি, যেটা আমাদের দেশে হওয়ার কথা ছিল একসময়, এখন সেটা হয়নি। এখন মানুষের কোনো জিনিসটা আছে, প্রতিটা ফ্যামিলি ইন্ডাস্ট্রি মানে কি? কেউ চাকরির আশা করে না, চাকরিকে তারা ঠেলনা মারে, চাকরিকে তারা বেরিয়ে দেয় না দিয়ে কী করে যে যা কাজ পারে সেটা করেই সে শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেয়। আজ ইনকাম নেয়, কাল ইনকাম নেয়, পরশুদিন ইনকাম নেয়, এক সময় হতে তার এটা যে বয়স, যে ভারত্ব কাজের মূল্যায়নটা সে এমন পরিমাণে পায়, তার ফ্যামিলি একটা ইন্ডাস্ট্রি হয়, প্রতিটা ফ্যামিলি এক একটা কারখানা হয়। ওই জাতিদের এই একটা বৈশিষ্ট্য যেটা ইউজ আজকের পৃথিবীর তত্ত্ব করে সবচেয়ে আগে যাচ্ছে, ওটাই না? ওরা ভবিষ্যৎ গোটা পৃথিবীকে লিড দিবে। আর অল্প কিছুদিন পরে 30 সালের পর থেকে ওরা লিড দিবে গোটা পৃথিবী। আর কিছু ওই যে সামরিক কারখানা কীর্তিকলাপ বাকি আছে, সামরিক কীর্তিকলাপটা ওদের কমপ্লিট হলে ওরা পৃথিবীকে লিড দিবে। ওরা দেয়নি বিদায়, ওরা এখনও সামনে আসতেছে না, কিন্তু ওরা সক্ষমতা অর্জন করে ফেলছে।
ভিত্তি ছিল এটা, তারা নিজেদেরকে উন্নতি করত। এবং এই কারণে তারা কী করতো, তারা ওই সময় বিভিন্ন এই যে মঙ্গোলিয়ানরা, জাপানিজরা তাদেরকে অ্যাটাক করতো, আক্রমণ করতো। তারা তখন কী করলো, যে আমাদের সৈন্য কম, যেগুলো আছে তাও সেগুলো মারা পড়তেছে, সাহস পাচ্ছে না, রক্তের ভয় লাগতেছে তাদের। তখন তারা কী করলো, ভাস্কর্য তৈরি করলো, একটা ভাস্কর্য তৈরি করলো এবং সেটা দেখে লাখ লাখ ভাস্কর্য তৈরি করলো এবং সেটা যুদ্ধের ময়দানে ভাস্কর্যগুলোকে বসাই দিল। দূর থেকে মানুষ দেখছে সব লাশ। তখন তো তলোয়ারের যুদ্ধ, তখন তার কামান ছিল না, বোমা ছিল না, দূর থেকে মেরে দিল, বাস হয়ে গেল। ওরা তো সৈন্য দেখে ভয় পেয়ে গেছে। সৈন্য দেখে বহু দেশ ওদের দেশে আক্রমণ করার সাহস পায়। এই দেশে তো আমার দেশে 50,000 সৈন্য নিয়ে আমার সাথে যুদ্ধ করতে গেছি, তো 10 লাখ সৈন্য, 10 লাখ ভাস্কর্য বানাতে গেছে। দূর থেকে আপনি কি দেখবেন, ওরা ওরা জন্ম থেকে এতটা ট্যালেন্ট, যে বললাম প্রতিটা ফ্যামিলি এক একটা কারখানা। এই যে হ্যাঁ, যে আপনি শিক্ষার জন্য শুধু চিনে যাওয়ার প্রয়োজনগুলো চিনে যান, এই যে কাজগুলো আপনারা শিখতেছেন, এগুলো এক একজন এক এক জায়গা থেকে আপনারা এই যে জামা কাপড় হ্যান্ড যা আছে, যা পাচ্ছেন তৈরি করে সাপ্লাই, তৈরি করে সাপ্লাই দেয়। আমাদের যে ডিজাইন সেক্টর আছে, কম্পিউটারে কাজ করা সাপ্লাই দেয়। এগুলো মানে সৃজনশীলতার কাজে এই একটা মজা, যেটা অন্য কোনো হবে। আর আরেকটা জিনিস যে বলি, যে এই যে আমাদের গ্রাফিক্স, চারুগুলোতে গ্রাফিক্স, যে বলছিলাম আমি, যে ঢাকায় ধরেন আপনারা সাধারণ জেনারেল থেকে 5 জন পরীক্ষা দিতে গেছেন ঢাকায়। আপনি গেছেন ধরেন কতটা কথা, আপনি গেছেন শুধুমাত্র একমাত্র চারুকলা, ঠিক আছে? এখন ওরাও যা জানে আপনিও তাই জানেন, ঠিক আছে? ওদেরও ভাই আপনারা নেবেন, সাথে সাথে আপনাকে চাকরির জন্য বলবে আপনি সাইন করতে পারবেন, কারণ আপনি চারুকলা দক্ষতা আছে। গ্রাফিক্স যে এটার কথা বলতেছি, আপনারা বাড়িতে বসেও এই চারুকলা থেকে ফ্রিল্যান্সে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আবার যদি মনে করেন যে রাত্রে মন খারাপ, রাত থেকে খারাপ, দিনের বেলায় আপনি ছবি আঁকার কাজগুলো করেন, যে কুটি হাউস করেন বা গেঞ্জির প্রোডাক্ট তৈরি করেন বাচ্চাদের বা ছেলেদের গেঞ্জির প্রোডাক্ট, পাঞ্জাবি প্রোডাক্ট, অনেক কিছু আছে না? আমি তো মাত্র কয়েকটা শাখা নিয়ে বলি, এছাড়া আমাদের অনেক শাখা আছে। আপনারা করেন যে সংবাদ পাঠিকা যারা আছে, সব জায়গাতে আর্টিস্ট চাই, আমাদের দেশে তো আর্টিস্ট বুঝছেন। আর্টিস্ট থাকলে আমার আজকে গেঞ্জির যে ডিজাইনগুলো আরও আধুনিক হতো, ডিজাইনগুলো মেশিন আগে হাত থেকে তারপরে মেশিন ডিজাইন। এই কারণেই এই চীনরা তাদের সভ্যতাটাকে সহজে মানুষের মধ্যে পৌঁছায় না। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের এখানে আসো, এসে শিক্ষাটা নিয়ে তারপরে তোমরা যাও, কিন্তু আমরা তোমাদের শিল্প, আমরা আমাদের শিল্পটাকে তোমাদের মধ্যে দেবো। এরাই কিন্তু পৃথিবীতে প্রথম, এরা আর হচ্ছে তুরস্ক বা মিশরের সভ্যতা, এরাই কিন্তু প্রথম কাগজ আবিষ্কার করে, জানেন? কাগজ আবিষ্কার করে এরাই প্রথম এই যে বিভিন্ন রকম লেখার যে পদ্ধতি, এরাই প্রথম চালু করে, অন্য কেউ কিন্তু করতে পারে না, এরাই চালু করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ধরেন যে মঙ্গোলিয়ার রাজারা বলতো এই যাও, ওই ওদের দুধগুলোকেও কথা হচ্ছে শিখে দিতে হতো, যে এই কথাগুলো তুমি কি অন্য দুধকে বলবো। তখনও তারা কাগজে চালান। মঙ্গোলিয়ান তখন তো মঙ্গোলিয়ার রাজা তো জানেন কি, চেঙ্গিস খান নাম শুনছেন না? পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ একজন, যার হাতে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, তাই কিনা? এই চেঙ্গিস খানের আক্রমণের জন্যই কিন্তু যে চীনের যে মহাপ্রাচীর এগুলো হয়, এই জৈনিক সভ্যতার মধ্যে এগুলো সব আছে। আমি যা গল্প করতেছি আপনাদেরকে, এগুলো সব আছে। এই চীনের প্রাচীর আমাদের দেশে, এই বঙ্গবন্ধু যে ন্যাশনাল স্টেডিয়াম, ধরেন খালেদা জিয়া আসলো, জিয়াউর রহমানের ছবি লাগানো, খালেদা জিয়া চলে গেলো, শেখ হাসিনা আসলো, বঙ্গবন্ধুর ছবি লাগানো, যে ঘরটা কিন্তু ভাঙলো না, খেয়াল করেন। আবার খালেদা জিয়া আসলো, তার ছবি লাগানো, আবার শেখ হাসিনা আসলো, তার ছবি লাগানো। কেউ কিন্তু তার জাতির যে একটা জনক থাকে, আওয়ামী লীগের যেমন বঙ্গবন্ধু কী করলো, বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের বানায় ফেললো, বঙ্গবন্ধু যে সার্বজনীন সভা, সেটা আওয়ামী লীগ ভাবতে দেয়, দিছে হাতে ঘাটে যেখানে সেখানে বঙ্গবন্ধু, যেখানে সেখানে যায় তাই, মানে ওটা একটা সম্মানটা নষ্ট করে দিচ্ছে। ঠিক জিয়াউর রহমানকে একইভাবে, জিয়াউর রহমান কিন্তু কৃষিক্ষেত্রে আমাদের দেশে কিন্তু অবদান ব্যাপক, ঠিক আছে? ওকে তো মানুষ সম্মান করে, কিন্তু কী হলো, ওকে এমনভাবে ব্যবহার শুরু করলো, যেখানে সেখানে যাকে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করে ওকে হচ্ছে নিজেদের বানায় ফেলবে। এই যে কীর্তিকলাপগুলো করতে করতে এখন আবার যারা আসতো তারা কী করলো, সব ভেঙে চলে সোনাগুলো দিয়ে এরা আবার এদের জাতি। কিন্তু এই যে চীনের যে মহাপ্রাচীর, এটা 3000-4000 বছর ধরে তৈরি হয়েছে। তারা জানে জাতি আমরা একটাই,
বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করে। এক রাজা মারা যায়, আর এক রাজা সে কাজটা যেখানে থামছে সেখান থেকে শুরু করে, সেখান থেকে ওই যে দুর্মুষের মতন করে দাবিয়ে দাবিয়ে কাজগুলো করা হয়। এখনও যদি কোনো জায়গায় ভেঙে যায়, এখনও সেই প্রাচীন পদ্ধতিতে চুন সুরকি এবং হচ্ছে যে হাতের যে দুর্মুষ সেগুলো দিয়ে প্রাচীর তৈরি করা হয়। তা নাহলে একটা প্রাচীর কোনোদিনে 3000-4000 বছর ধরে টিকে থাকে, একমাত্র চুন সুরকি আছে যে যেটা দিয়ে চলতে পারে। এই প্রাচীর চীনের যে মহাপ্রাচীর এমনি কিন্তু হয়নি। চীনের মহাপ্রাচীর গোটা মানচিত্রকে ঘুরাইলে মানচিত্র সমান হয়ে যায়, জানেন এটা? জানেন না? এই মহাপ্রাচীর এক রাজা মরে গেলে আর এক রাজা আসে, আর এক রাজা মরে গেলে আর একটা রাজা আসে, কিন্তু কেউ কাজ থামায়নি। সে যাতে উন্নতি হবে নাকি আমাদের উন্নতি হবে? অথচ পৃথিবীর সবচেয়ে ট্যালেন্ট জাতি কারা জানেন? জানেন? পৃথিবীর সবচেয়ে ট্যালেন্ট জাতি হচ্ছে আমরা, ও সবচেয়ে হিংসাত্মমূলক জাতি হচ্ছে আমরা, এবং একজন আরেকজনের পা ধরে নামাইতে খুব ভালো পারে। কিন্তু কেউ যদি সামনে যায়, তাকে হচ্ছে কেউ সামনে যাইতে দেয় না, সবাই থেকে যেতে দেয়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন যেখানে একটা দোকান তৈরি হয় তার আশেপাশে দেখবেন আরও কয়েকটা দোকান হয়। একটা কাপড়ের দোকান একটা যদি থাকে সে জায়গায় বেচাবিক্রি কম হয়, ওখানে যদি আরও 2-3টা কাপড়ের দোকান থাকে তাহলে বেচাবিক্রি বেড়ে যায়। মানুষ তখন এক জায়গায় আসলে 4-5টা দোকান থেকে কিনতে পারে। কিন্তু আমাদের মনে এখন এই জিনিসগুলো আছে, সালা আমি এখানে একা রাজত্ব করতেছি, তুই আসতেছিস, তুই কী করে আসবি, আয় আমার বাড়িতে পাওয়ার আছে দেখে দিচ্ছি। প্রতিটা ক্ষেত্রে আমাদের তাই হয়। এই সব ধর্ম আগের মতো রেখে কিনতে হবে, পাওয়ার পাতার মামলা মানুষজন সব শেষ করে ফেলেছে। তাহলে আমরা বলবোটা কাকে বলবো? আমরা সাধারণ মানুষ কার কাছে যাবে? কার কাছে যাবেন? আপনি যেতে পারবেন? চীনের এইসব কারণে চীনের যে চৈনিক সভ্যতাটা তাদের ওই আমলের ব্যাপক পরিমাণ ভাস্কর্যের উদ্ভব হয়। তাদের শিল্পকর্মের হচ্ছে যে ক্লাসিক্যাল যুগ, এই চৈনিক সভ্যতার এটা তো চীনা সভ্যতা, তো ওইটা চৈনিক যে যুগ, চৈনিক যুগেই এই চীনা শিল্পের বিপ্লব হয়। চীনা সভ্যতা অনেকগুলো আছে, আপনাদের বই দেখবেন অনেকগুলো আছে, তার মধ্যে শুধুমাত্র পড়বেন আপনারা লিখে নেন চৈনিক সভ্যতা, মনে থাকবে? তার মধ্যে শুধুমাত্র পড়বেন হচ্ছে চৈনিক সভ্যতা, অন্য কিচ্ছু না। চীনা সভ্যতা পরীক্ষাতে আসলে আপনারা লিখবেন যে চীনা সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য যে সময়টা কালটা ছিল সেটা হচ্ছে চৈনিক যুগ, চৈনিক সভ্যতা। এখন এই চৈনিক সভ্যতাতেই হচ্ছে চীনের যাবতীয় শিল্পকলার বিকাশ ঘটে। ভান্ডার কি হয়? ভান্ডার আসে না? আপনারা যে ভান্ডার পেলেন, ভান্ডার আসে, তাই না? যাই হোক, তো হচ্ছে এই যে এই জন্যে চীনার যে চৈনিক সভ্যতা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, পরীক্ষাতে থাকে। আচ্ছা, এবার আসি আমরা, টাইপটা দেখেন প্লিজ। এবার আসি আমরা হচ্ছে জাপানিজ। আচ্ছা, চীনের সভ্যতা আরেকটা বলি, চীনেরাই কিন্তু প্রথম কাঠের ব্লক, মানে কাঠের ব্লকে যে ছাপ দিতে হবে কাপড় উৎপাদন করে চীনারাই কিন্তু বিশ্বের প্রথম, জানেন? প্রায় 2500-3000 বছর পূর্বে তারা এই যে কাপড় উৎপাদন করে। এই কাপড় সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল, তখন আমরা গাছের পাতা পড়তাম বা পশুর যে চামড়া আসতেছে, আমি হচ্ছে এই কিছুটা করতেছি, পাতা পড়তো এখানে, মেয়েরা ছেলেরা উভয় পাতা পড়তো, এবং মেয়েদেরকে অন্ধকার যুগে রাখা হতো, মেয়েদেরকে কোনো কাজে আনা হতো না, যে মেয়েদের কাজই হচ্ছে সন্তান উৎপাদন করে তোরা ভাগ খাবে, তোরা মাথা মোটা বেশি বুঝিস, তাই এটা এখনো সত্য কথা। তো হচ্ছে এই যে পাতা করার যুগেও ওগুলো হচ্ছে কাপড় আবিষ্কার করে। সেই কাপড় তখন হচ্ছে এই যে তুর্কিরা প্রথম হচ্ছে যে তুর্কি সাম্রাজ্য কিন্তু আমাদের যে মুসলিম যে সমাজ ছিল ওটা কই থেকে পরিচালিত হতো? তুর্কি থেকে, তুরস্ক থেকে, তাই না? ওখানে কী রাজ্য ছিল? মুসলমানদের একটা অটোমান সাম্রাজ্যের নাম শুনছেন? অটোমান সাম্রাজ্য। মুসলিমরা তো আগে এক জাতি ছিল না, টোটালি আগে একটা রাজ্য, একটা জাতি ছিল, একটা জায়গা থেকে মুসলিমদের টোটালি কন্ট্রোল হতো। এটা আবার ভবিষ্যতে এক হবে, এটাই স্বাভাবিক নিয়ম। তখন এই যে তুর্কিরা মুসলিমরা কিন্তু অনেক অগ্রসর ছিল, মুসলিমরা সেই সময় কাপড় আবিষ্কার শুরু করে দিয়েছে। এই কাপড়ের কথাও এই চৈনিক সভ্যতার মধ্যে পড়ে। আমি যেগুলো বললাম না, যে ভাস্কর্য, যে কাপড়, চীনা যে মহাপ্রাচীন,
এগুলো সম্পর্কে লিখলেও আপনাদেরকে 180% মার্ক দিয়ে দিই। এই যে গল্প করলাম বিধে আপনাদের মনে থাকবে না আজীবন। গল্প যদি না করতাম আপনারা কই থেকে কীভাবে পড়বেন আপনারা বুঝতেন না। জৈনিক সম্প্রদায়ের কিছু জিনিস আছে যে ব্রোঞ্জের মূর্তি কিছু রাজাদের মূর্তি, মহাপ্রাচীন যে ভাস্কর্যগুলা, ঠিক আছে, এবং ওদের যে আবিষ্কার, এগুলোই হচ্ছে জৈনিক সভ্যতার মূল বিকাশ ঘটে ওই জৈনিক আমলে। এবার আসে হচ্ছে আমরা জাপানিজ। এই জাপানিজটা এরা আবার হচ্ছে জায়গা কিন্তু এদের ছোটো। জাপান অনেক ছোটো জায়গা না, বাংলাদেশের 3-4 ডবল হবে না। যেমন ব্রিটিশ হচ্ছে বাংলাদেশের 2 ডবল কি 8 ডবল। ব্রিটিশ মানে ইংল্যান্ড, ব্রিটিশ না ইংল্যান্ড। আর হচ্ছে জাপান হচ্ছে তার থেকে একটু বড়, কিন্তু এই জাপান চীনকে শাসন করত। জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আগে একটা ছিল, ওটাকে শাসন করত। জাপান মঙ্গোলিয়ানদেরকে শাসন করত। জাপান একটা ব্যাপক ক্ষমতাধর রাষ্ট্র ছিল, যার পারমাণবিক শুরু করে সব কিছু ছিল। জাপানিজরা এক প্রকার বৈষম্য করছে চীনদের সঙ্গে। এই চীনের মহাপ্রাচীন এমনি তৈরি হয়নি, ঠিক আছে, এটা সব হচ্ছে একটা কেন্দ্র। কিন্তু এই যে জাপানের যদিও ইয়ে করবে, কিন্তু জাপানের একটা জিনিস কি জানেন, জাপানিজরা হচ্ছে অনেক স্মার্ট জাতি। জাপানের মতো স্মার্ট জাতি এখনো পৃথিবীতে কেউ না। জাপানের মতো একটি স্মার্ট এবং ফাস্ট অবশ্য জাতি এখন পৃথিবীতে কেউ না। চীন নিজের তাইওয়ান বিভিন্ন জনকে নিয়ে যে সেমিকন্ডাক্ট মানে কম্পিউটার যে ছোটো ছোটো চিপস, ওটা নিয়ে এখন যুদ্ধ হচ্ছে। পৃথিবীর মূল যুদ্ধ কি জানেন, পৃথিবীর এখন মূল যুদ্ধ সেমিকন্ডাক্ট মানে হচ্ছে সেমিকন্ডাক্ট মানে হচ্ছে এই যে চিপস যন্ত্র। এই যে আমাদের কম্পিউটারে প্রসেসরকে এতটুকু প্রসেসর দিয়ে একটা মাদারবোর্ড থাকে, বোর্ডের পরে ছোটো ছোটো চিপসগুলো থাকে। এগুলো একমাত্র তাইওয়ানের করে এখন কিছুটা চীন করছে 3-4%, তাইওয়ান করে মনে হয় 25-26%, বাদ বাকি বিভিন্ন রকম ভাগ থাকে। এই সেমিকন্ডাক্ট নিয়ে গোটা পৃথিবীর যুদ্ধ হচ্ছে এখন, কোনো কারণে না। এই চীনের তো অংশ হচ্ছে তাইওয়ানে তৈরি করে সেমিকন্ডাক্ট, এবং এই সেমিকন্ডাক্টকে নিয়ে যত সব আন্দোলন এবং টাকা পয়সাগুলো সব ওখানে। বুঝলেন, এইসব রাষ্ট্রকে সব হচ্ছে জাপান কন্ট্রোল করতো। জাপানের টয়োটা গাড়ি গোটা বিশ্বে অন্য কেউ গাড়ি সাপ্লাই দেয়। এখন তারা জার্মানির সবচেয়ে বড় গাড়ি তৈরি করে, এই যে ল্যাম্বরগিনি বা এই যে কী বলে একটু উন্নত মানের গাড়ির নাম বলেন, প্রধানমন্ত্রীর কাছে থাকে রোড রয়েলস, তারপরে হচ্ছে যে প্রায়ো জাপানিজ, তারপরে হচ্ছে যে আপনার মানে পৃথিবীর যত বড় বড় মন্ত্রীরা আছে, মিনিস্টাররা আছে, প্রধানমন্ত্রীরা আছে, সব গাড়ি ভিতরে ম্যাক্সিমামই জার্মানি। কিন্তু সাধারণ মানুষ থেকে অফিসার থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন সৈন্যরা থেকে শুরু করে সব ব্যবহার করে জাপানিজ পার্টস বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। আমার বাসায় একটা মোটরসাইকেল আছে যার আনুমানিক বয়স হচ্ছে এখন প্রায় 35 বছর, এখন সেটা চলে এইচএস। ও মনে যান তাই না, এইচএস আছে, ওটা আমার ছোটোটা চালায়। ও যখন মোটরসাইকেল চালায় তখন আমি সাইকেল চালাই, কারণ আমি মাস্টার্স কমপ্লিট করছি, তারপরে বাইক কিনছি, তার আগে তখন সাইকেল চালাই। ওই আমার ছোটো ভাই আগে থেকে ব্যবসা করে, তো মনে করার মধ্যে যে বাইক টাইক নিয়ে ওর বাইক চাইতাম না, লজ্জা লাগে, ছোটো ভাইয়ের বাইক চালাবো, যা বাইক। আমার ইমিডিয়েট যে বড়টা ছিল আমি তার বাইক চালাই। আমি যখন এতটুকু ছিলাম ক্লাস 6-এ পড়ি, ছোট্ট মোটরসাইকেল করতে পারতাম না, বুঝে তখন হচ্ছে আমি চালানো শিখছি, তখন থেকে মোটরসাইকেল চালাই। ম্যাট্রিক করতে করতে আর মোটরসাইকেল চালানো লাগলো। যে আমার যখন ভার্সিটি কমপ্লিট করলাম তখনও বাড়িতে 2টা গাড়ি থাকতো, প্রতি নিতাম লজ্জা লাগতো। ছোটো ভাই বড় গাড়ি দিয়ে তারপর নিচে আমি একটা ব্ল্যাক পালসার আছে আমার, ওটা নিয়ে কিন্তু আমি মাস্টার্স সাইকেল চালাচ্ছি। আমার একটা মিসিং সাইকেল ছিল, ওটা আমি এই যে বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারে স্কলারশিপ পাইছি। যদিও হায়ার সেকেন্ডারি ক্লাস পাইছিলাম, 5 কি 7 মাসের জন্য ছুটে গেছি, ফার্স্ট ক্লাস দেয়নি আমার। ওই যে বৈষম্য যারা আন্দোলন করতেছে না, এসব ঘটনা তখন ঘটছিল। আমি কিন্তু টপ, আমার সাবজেক্টে আমি টপ, রাগে কষ্টেই ওই সময় ধরেন যে ওদের যে গাড়ির যে পার্টস বা ইয়েটিগুলো পৃথিবীতে এতটা সমাদৃত
যা ওরা এই পৃথিবীর ইলেকট্রনিক্স, এই যে মোটরযান যন্ত্রাংশ বিক্রি করে পৃথিবীতে থাকে। এত পরিমাণে চাহিদা গোটা বিশ্বে, যেটা আমাদের ধারণার বাইরে। এখনও গোটা পৃথিবীর মানুষ ওদের ছাড়া অন্য কারো নেয় না, বুঝতে পারছেন? কিন্তু এই জাপান পরাধীন হলো কখন জানেন? জাপান পরাধীন হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন পারমাণবিক তাদের মানে, এটা তো পারমাণবিক মারছে ওদের জন্য না, ওরা পৃথিবীকে দেখানোর জন্য অযথা মারছে। বিশ্বযুদ্ধ থেমে গেছে, তখন অযথা পারমাণবিকটা আমেরিকা শাসন প্রতিষ্ঠা করার জন্য পারমাণবিকটা মারছে, কোনো কারণ নেই। ঠিক আছে? তারপর থেকে যে আন্তর্জাতিক একটা চুক্তি আছে, যে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তুমি এখন পরাধীন, বিশ্বের পরাজিত শক্তি, তাই তোমার দেশে আমার সৈন্য থাকবে, তুমি এখন আমাদের দলের হয়ে কাজ করবে। এখন ওই জন্য সব কিছু দেখবেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত থাকে, বিভিন্ন জায়গায় আক্রমণটা যে রাশিয়ার আক্রমণ হচ্ছে, জাপান যুক্ত আমেরিকার পক্ষে। কিন্তু জাপান আগে আমাদের এই বঙ্গের সাথে, যেমন ইন্ডিয়া, ভারত উপমহাদেশ, তারপর হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে আরও যেগুলো কান্ট্রি আছে যে ভাগ হয়ে গেছিলো, সোভিয়েত ইউনিয়ন যে রাষ্ট্রগুলো ভাগ হয়েছে, তারপরে জাপান, তারপরে আপনার হচ্ছে যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আফ্রিকান কান্ট্রিগুলা, মধ্যপ্রাচ্য, এগুলো সব হচ্ছে আমাদের বলয়। আমাদের বলয়ের বাইরে হচ্ছে এই যে আপনার আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলা, অন্য যে কান্ট্রিগুলো, এরা হচ্ছে স্বার্থ নিয়েছে, নিজের স্বার্থ যারা ওরা কিছু বোঝে না, আমরা হচ্ছে তাদের বিকল্প। জাপান বাধ্য হয়ে বিশ্বযুদ্ধের পর থেকে ওদের বলয়ে যুক্ত হয়। এখন তাদের দেশে আমেরিকান ঘাঁটি আছে, শূন্য আছে, ইউজ করে। এই জন্য তারা এখন পরাধীন, কারণ নিজেদের আর মাথা সে জায়গায় তুলতে পারে নাই। এটা বিশ্ব শাসন ব্যবস্থা যখন আমেরিকা করে যাবে, তখন হচ্ছে জাপান আবার তার স্বদেশে ফিরে আসবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যতগুলো ক্ষতি হয়, যে এইগুলো ক্ষতিপূরণগুলো কেনে জানেন, যারা যুদ্ধে হেরে যায় তাদেরকে গোটা বিশ্বের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেই টাকা পয়সাগুলো তাদের দিতে হয়। এখন এক্ষেত্রে জাপান চিন্তা করলো আমাদের দেশে এমনি পারমাণবিক করছে, তারপরে হচ্ছে যে এখন দেশের আমাদের অবস্থা ভঙ্গুর, আমাদের অর্থনৈতিক অবস্থা ড্যামেজ হয়ে গেছে, আমরা এখন কীভাবে দেব? তখন কী হলো, মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশি একজন আইনজীবী তিনি প্রমাণ করতে সমর্থ হয়েছিলেন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের দোষী নয়। এই জন্যে এখনো বিনা শর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়াই জাপান এখনো বাংলাদেশকে ঋণ দেয়, সুদ বা আরও বিভিন্ন কিছু সুযোগ সুবিধা নেয় না। জানেন কি এটা নেয় না? এর কারণ হচ্ছে এটা, সেই আইনজীবীর ভাস্কর্য তৈরি করে তাকে তারা শ্রদ্ধা করার প্রতিনিয়ত। আমরা চিনি আমাদের দেশের আইনজীবী জাপানিজরা শ্রদ্ধা করে, আমরা জানি, আমরা আজকে শুনুন, তাই না? ওরা আজীবন ওটা লিখে দিচ্ছে যে আমরা আজীবন আপনাদেরকে সাহায্য করবো, কোনো সাহায্য মানে কোনো ফিডব্যাক দেবো না। আমি নামটা আমার মনে থাকে না, আপনারা একটু ঘাটবেন, ইউটিউব ঘাটবেন, পেয়ে যাবেন। ওনাকে এখনো তারা শ্রদ্ধা করে, আমরা তার নামই জানি না। বাংলাদেশে যে একদিন এসএম সুলতানের কাহিনী বলছিলাম, যে এরশাদও চিন্তা করে এসএম সুলতানকে, বাইরের রাষ্ট্রের কাছে শুনে আসছে। আমাদের দেশে মানে আমাদের দেশের মানুষগুলো কি শঙ্কর জাতি না? আমাদের বিভিন্ন রাষ্ট্রের জনগণের ফল, মানে এখানে ঘটনাটা বুঝতে জানেন, আমরা তো আসলে অরিজিনাল চিন না। আপনার চেহারা একরকম, আমার চেহারা একরকম, আপনার চেহারা একরকম, কিন্তু আমরা সবাই কিন্তু নিগ্র জাতি, ফর্সা না, কিন্তু আমরা নিগ্র জাতি। কিন্তু আমাদের এই জাতির মধ্যে একটু কালারটা চেঞ্জ হয়েছে, একটু আলাদা। এই কারণেই হচ্ছে কখনো পর্তুগিজরা শাসন করছে আমাদেরকে, কখনো এই জাতি, কখনো ওই জাতি, কখনো এই জাতি, বিভিন্ন জাতি। এবং তারা এখানে আসতে যদি আমরা সম্পর্ক হওয়ার কারণটা, মূল কারণটা হচ্ছে ডোমাইন্ড। সেটা হচ্ছে যে আমাদের এইখানটা সন্তান উৎপাদন এবং লালন পালন করার জন্য পৃথিবীর একমাত্র জায়গা যেটার আবহাওয়া সবচেয়ে ভালো। এই জন্য আমাদের জনসংখ্যাগুলো আমরা এত হচ্ছে যে কী বলে, উত্তেজকের ভাষাকে বলা হচ্ছে সেক্সুয়াল মানে কি উত্তেজক, বাংলা ভাষা তো ওইটাই। কিন্তু আমরা এটাকে এই শব্দটা শুনে কী করবি, খারাপ হবে, তাই না? কিন্তু ওটা খারাপ না, এটা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। এইসব কারণের জন্যে বিভিন্ন জাতি আসতো আর এখানে দীর্ঘদিন থাকতো, দীর্ঘদিন থাকার পরে তারা সঙ্গী প্রয়োজন হতো। এই যে আমাদের সমাজের যে বিভিন্ন মেয়েগুলোকে তারা ব্যবহার করতো, সন্তানগুলোকে এখানে দিয়ে চলে যেত। আমরা হয়ে গেলাম সেই জাতির অংশ, ঠিক আছে? যেন আমাদের বিভিন্ন জনের চেহারা বিভিন্ন রকম, কারো চেহারা একরকম না। এই কারণেই আমরা হচ্ছে এত
ট্যালেন্ট, আমাদের এই জাতিটা পৃথিবীর সবচেয়ে ট্যালেন্ট, সবচেয়ে হিংসুক। এখন কি নতুন নতুন তথ্য পাইলেন এখন এই তথ্য থেকে বড় থেকে? ম্যাডাম স্যার আমাকে 2 ঘন্টা ক্লাস নিতে বলছে, নিতে দেন। স্যার আমাকে এনাদের শোকজ করবো না, শোকজ করবো, তখন আমি কি করবো? স্যারকে কি জবাব দেবো? আপনাকে ছুটি দিয়ে দিলাম, জানাবেন ছুটি। এই যে যারা অনলাইনে আছেন আমার কথা কি বুঝতে পারছেন ক্লিয়ারলি ভাবে? এই জাপানিজরা এই জন্যে তাদের শিল্প সংস্কৃতি এতটা উন্নত। জাপানিজরা কিন্তু অমায়িক জাতি। জাপানিরা কিন্তু হচ্ছে যে আপনি যে একটা ওকে আঘাত করলেন, পাল্টা আঘাত আপনাকে করবে না। আমাদের রাজশাহী পরিষ্কার, আর যে সিঙ্গাপুর করে 2 বার করে দেওয়া হয়, আমাদের 3 বার করে সাথে সাথে বৃষ্টি হয়, ডুবে না কেন? ওগুলো বললেই হবে নাকি? আমরা বুঝি না। এই জাপানিজরা তখন তারা কি করতো? এই জাপানিজরা প্রথম কিন্তু পৃথিবীতে এই যে উড ব্লক প্রিন্ট, এখন হঠাৎ করে একটা আন্দোলনের সময় আছে, বুঝছেন? আন্দোলনের সময়ে পোস্টার লাগানোর প্রয়োজন দেখা যাচ্ছে 10,000। এখন 10,000 পোস্টার তো হাতে লিখে কমপ্লিট করা সম্ভব না। সম্ভব? কাগজ আবিষ্কার করছে, ঠিক আছে, সব কিছুই করছে, তাহলে এই পোস্টারগুলো তারা কীভাবে করবে? তখন তারা আবিষ্কার করলো ছাপচিত্র, যেটা প্রিন্ট মেকিং, যেটা আমার সাবজেক্ট। এই ছাপচিত্র আবিষ্কার করলো যে একটা ছাপচিত্র থেকে হাজার হাজার কপি তৈরি করা যাচ্ছে। উড ব্লক প্রিন্ট, কাঠকে খোদাই করে যেটা আমার দরকার সেটা হচ্ছে খোদাই করে ওখানে রং লাগায়, একের পরে এক ছাপা দিয়ে থাকে। এটার জন্য তারা সে সময় গোটা পৃথিবীতে বিকশিত হয়ে যায়। ছড়াই গেল না, আপনার দরকার 100টা, আপনি মুহূর্তের মধ্যে 100টা তৈরি করে 10-1 ঘন্টার মধ্যে। হাতে লিখলে আপনার 2 দিন। এই সময় একটা বিস্ফোরণ হলো তাদের। এই যে সে সময় ছাপচিত্রের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ শিল্পকর্ম তৈরি হয়েছিল। এখনও কোনো জায়গায় দেখবেন যে নদীর একটা ঢেউ আছে, একটা গাছ আছে, ঢেউ দিয়ে একটা ছাপচিত্র আছে, গোটা পৃথিবীতে এখনো একটা পরিচিত। ওটার মূল্য $কয়েক বিলিয়ন। ছবিটা আপনারাও দেখছেন, কিন্তু আমি বলতেছি তো আপনারা আমাকে খেয়াল করতে পারতেছেন। আপনারা জাপানি উড ব্লক প্রিন্ট যদি কোনো জায়গায় ছাপ দেন, সবার আগে দেখবেন যে একটা ছবি আছে। সেই ছবিটা দেখবেন যে আপনারা কোথায় না কোথাও দেখছেন, এটা দেখবেন, এটা দেখতে হবে। দেখেন পৃথিবীর মানে উন্নত মানের একটা শিল্পকর্ম সবার দেখা উচিত। এই জাপানিজরাই প্রথমে হচ্ছে এই উড ব্লক প্রিন্টটা হচ্ছে আবিষ্কার করে, এবং তারা শিল্পকর্ম হিসাবে এটা ব্যাপকভাবে গোটা দেশে ছড়িয়ে পড়ে, এবং বিদেশেও এটা বিশ্বনামে ছড়িয়ে পড়ে, বিদেশেও এই ধারাটা চলমান শুরু হয়। তারপর তাদের একটা উৎসব হইতো, সেটা হচ্ছে উৎসবটার নাম হচ্ছে উকিউ। শুনছেন? শুনছেন আপনি? আমি তো অবাক হয়ে গেছি। উকিউ একটা উৎসব, এটা বইও দিয়ে আছে, দেখবেন। উকিউ কি উৎসব, এটা সেটা আপনারা পাবেন না, আমি বুঝছি। ওটা বইও নাই। ওটা আমরা নিজেরা তৈরি করছিলাম, ওটা তৈরি করে আমরা আমাদের পরীক্ষাতে আসছিল, আমরা এখন কোথাও পাচ্ছি না। ওটা সব কিছু ঘাটাঘাটি করে পাচ্ছি। ওখানে কী হয়েছিল, উকিউটা কি? এক কথায় উকিউটা হচ্ছে একটা চা পান উৎসব। কি উৎসব? একটা চা পান উৎসব। চা চক্র হয়, বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদেরকে ডাকা হয়, বিভিন্ন অন্যান্য দেশের প্রধানদেরকে ডাকা হয়। ডাকার পরে সবাই মিলে সমঝোতা হয়, হওয়ার পরে একটা চায়ের উৎসব হয়। এটা তো বলে চা পান উৎসব, কিন্তু মূল ভিতরে কাহিনী হয় অন্যরকম। তখন এই যে উড ব্লক যে প্রিন্টগুলার যে শিল্পকর্মগুলো হয়, এগুলো কী হয়? প্রদর্শনী প্রদর্শিত হওয়ার পরে চা পান করে সবাই গল্প গুজব করে, ঠিক আছে? ওটা তো শীত প্রধান দেশ, ওটা বিষয় একটু পরে বলা। তখন এই যে চা পান উৎসবটা নাম চা পান, কিন্তু অনেক কিছুই পান হয়, ঠিক আছে? অনেক কিছু মর্তর থেকে শুরু করে সবই তারা খায়, কারণ না খাইলে তারা শীতের মধ্যে মারা যাবে। -50 13, 14, 15 হয়, সেখানে ওরা খাই তারা শরীর গরম রাখার জন্য, বুঝছেন? খাই শরীর গরম রাখার জন্য। আপনি জানেন না, ওরা ওদের
আগেও ছিল। নেশাগুলি যখন দেখতেছে যে সৃষ্টিকর্তার আরাধনা করতে গিয়ে মস্তিষ্ক বিকৃতি হচ্ছে, তখন সেটা ধর্ম নিষিদ্ধ করে। তারা কি নিষিদ্ধ ছিল? তারা খায় মানুষ। পশু পাখিরা বান্দর, হাতি নেশা করে বান্দর চিতে এক ডাল ধরে খেলাই দেয়, জীবনে বের করে খেলাই দেয় তুলে দেয়। যাকে এক চোখে কি এতটুকু খুলে খুলে একটু দেখে আমার করে হাতি খেয়া চিপড়া খেয়া করে থাকে। কুকুর পর্যন্ত নেশা করে। পশু পাখি ডিসকভারিতে দেখেন নাই, ওরা পর্যন্ত নেশা করে। এটা তো একটা লিমিট আছে না। যেমন গাঁজাকে হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে এখন কি করছে, ওষুধ হিসেবে করছে। ওষুধটা কীভাবে করছে, সারাদিনে একটা বা দুইটা নির্দিষ্ট পরিমাণ খাইলে অনেক ক্যান্সারের উপকরণ থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের মানুষকে যদি দেওয়া হয়, নেশা করে পুরোটা করে ফেলে দেবে না। ওষুধ হিসেবে কেউ খাবে? এটা বাঙালি জাতি আলকাতরা মনে পেলে আলকাতরা খায়, তাই কি না? এই জন্য বাঙালি জাতি খুব ভয়ঙ্কর। বাঙালি জাতির কাছে কারোর সম্মান থাকে না। বাঙালি জাতির কাছে কারোর মানে কাউকে যে অনুকরণ করা সেটা থাকে না। বাঙালি জাতি কারোর উপকার স্বীকার করে না, এটা আমাদের জাতির বৈশিষ্ট্য, তাই না? এই হচ্ছে ব্যাপার। এই ধরনের আপনি বা অনেকে দেখা যাচ্ছে কাপড়ের কাছ থেকে এক সময় কী হবে, গুটি খাওয়াতে ধরে হয়ে যাবে। আপনি কি আমার বেলবেন শুনবেন? অবশ্যই না, এটা নিয়ম, এটা আমাদের দেশের নিয়ম। অবশ্যই না, আমি আশাই করি কথার মধ্যে একটা কথায় পারফেক্ট বলছেন আপনি। আমি এগুলো আশাই করি না। আমার এই যে আপনাদের প্রতি তারপরে কি হলো, এই যে চাপান উৎসবে ছবি যে প্রদর্শিত হয়, এই ছবি প্রদর্শিত হয় এবং বিভিন্ন জায়গার মানুষজন আসে, ছবিগুলো কেনে। গোটা বিশ্বে দ্রুততার সঙ্গে শিল্প মাধ্যম হিসাবে এই কিও নামটা ছড়িয়ে পড়ে। জাপানি সম্পর্কে যদি আসে, এতটুকু লিখে দিলে আমি খুশি। ওকে, এই যে গল্প করে বললাম আপনাদের আজীবন মনে থাকবে। গল্প করে না বললে আপনারা জীবনে এই যে 10 পেজ দেখে চিন্তা করবেন যে 1 পেজ করবো, 2 পেজ করবো, 10 পেজ করতে হবে। জাপানের পুরো প্রিন্ট পড়বেন, কি পড়বেন, আর জাপানিরা যে কাপড় বা অন্যান্য কিছুতে লেখা টিকা করছে এটা পড়বেন। এটাই তাদের শিল্প করবো। ওকে, এর বাইরে আর কিছু করার দরকার নাই। এই যে স্যার আসছে, স্যার দেখছেন 2 ঘন্টা বলছে, প্রচুর পরিমাণে আমাকে ডিস্টার্ব করতেছে, আমার ক্লাসে নিতে দিচ্ছে না। তাহলে অনলাইনে এবং অফলাইনে যারা আছেন, আচ্ছা অনলাইনে অফলাইনে যারা আছেন, আমি একটু জাস্ট একটু রিভিউটা দিয়ে দিই। সবার যে উনি যেমন পরে আসছে, নতুন আসছে, উনি বুঝতে পারেন রিভিউটা হচ্ছে। তাহলে আপনাদের যারা আর কি কোনো সমস্যা আছে কিনা বলেন। আমার ধারণা এত কিছু বলার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না, আছে কি? তারপরে আমি বলে দিই যে কোন সভ্যতা কেমন, একটু বলে দিই। যেমন মিশর সভ্যতা হচ্ছে শিল্পকর্ম, সাহিত্য, আমরা একটু সময় নিচ্ছি। এখন মিশরীয় সভ্যতাটা কি? মিশরীয় সভ্যতা হচ্ছে যেমন সাহিত্য আসছে, যেমন জ্যামিতিক ব্যাপারগুলো আসছে, যেমন শিল্পকর্মগুলো আসছে, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা, নীল নদীর তীরে অবস্থিত। আচ্ছা, তারপরে বললাম হচ্ছে মেসোপটেমিয়া, তাই না? মেসোপটেমিয়া সভ্যতার মূল প্রেক্ষাপটটা কি? মেসোপটেমিয়া সভ্যতার হচ্ছে বিভিন্ন জাতি, যাযাবর জাতি। ম্যাক্সিমাম জাতিগুলোই আমরা এই যে মহাদেশের জাতিগুলো কি ইরানি সমর্থিত জাতি, আমরা সবাই কিন্তু ইরানি বংশোদ্ভূত। মেসোপটেমিয়া হচ্ছে ইরানি। তারপরে সিন্ধু বললাম, সিন্ধু কোথাকার? সিন্ধু হচ্ছে নগর পরিকল্পনা সভ্যতা। তারপরে আরেকটা কি বললাম? মৌর্য হচ্ছে সম্রাট অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্য, এবং সেই সময় ভারতবর্ষের শিল্পকর্মে একটা বিস্ফোরণ ঘটছিল। তারপরে আসলাম কি গ্রিকটা হচ্ছে মৌর্যকে ফলো করে গ্রিকটা তৈরি হয়েছে, এবং গ্রিকটা সাধারণত হচ্ছে গ্রিসে, এবং তারা হচ্ছে বাস্তববাদী শিল্পকর্ম, যা দেখতেছে তাই আঘাত স্বাচ্ছন্দ্য বোধ করতো। তারপরে হচ্ছে রোমান হচ্ছে আবার গ্রিককে ফলো করতো, গ্রিক যা করতো এরা তাই করতো, এবং এখান থেকে অলিম্পিক খেলা, এখান থেকে যুদ্ধকে পরিহার, এখান থেকে যে বেলিয়া যে স্টেডিয়ামটা, এখান থেকে একটা নতুন পৃথিবীর যাত্রা শুরু হয়। ঠিক আছে, 300 সময় যাত্রা শুরু হয়। তারপরে আসলো হচ্ছে মায়া সভ্যতা বললাম, মেক্সিকো, এবং হচ্ছে যে এই যে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার যে একটা সভ্যতা, যারা আমাদের সভ্যতার আগেও তারা বিল্ডিং বানিয়ে বসে আছে, তাদের ভাস্কর্য, তাদের স্থাপত্য এত উন্নত ছিল যেটা আমরা কল্পনা করতে পারি না। তারপরে আসলে হচ্ছে চৈনিক সভ্যতা, চীন, আপনি ছিলেন।
যে ক্লাসটা হলো আমার মনে হয় থিওরি ক্লাস এর মধ্যে যতগুলো হয়েছে এই একটা ক্লাস যদি সবচেয়ে যে কেউ করে তার প্রাথমিক ধারণাগুলো হয়ে যাবে, পড়ার জন্য এক্সট্রা কিছু করে আর পড়ার দরকার নাই। শিল্পকলা বললে 4 থেকে 5 পেজ লিখবেন, যতটুকু হয় তার বাইরে লিখবেন না। ওকে, শিল্পকলা মানে 3টা পার্ট থাকবে, একটা হচ্ছে ভাস্কর্য, একটা হচ্ছে স্থাপত্য, আর একটা হচ্ছে চিত্রকলা। অনেক জায়গায় চিত্রকলা নাই, চিত্রকলা লিখবো না, কিন্তু এই যে 2টা পার্ট আমরা অবশ্যই লিখবো। যে কোনো জায়গায় দেখবেন স্থাপত্য মানে যে বিল্ডিং, ভাস্কর্য মানে বিভিন্ন রাজাদের মূর্তি এবং আরও অন্যান্য অবকাঠামো পার্থক্য। তাহলে আমরা মোটামুটি প্র্যাকটিক্যাল থিওরি ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম, ঠিক আছে? আমরা এখন প্র্যাকটিক্যালে যাবো, এখন প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো। তার আগে ঘেমে গেছি, 5টা মিনিট আমি একটু খালি এখানে